শিকদার ভাই, আপনি থাকেন লন্ডনে, আপনি বাংলাদেশে বর্ন এন্ড রেজ সম্ভবত। আপনার সাথে জি। পরিচয় হয়েছে আমার ফেসবুকে, আপনার বিভিন্ন পোস্ট আমি দেখি। তা যেহেতু আমরা পার্সোনালি কখনো মিট করি নাই, তো এই জন্য আমাদের একটু যদি ইন্ট্রোডিউস করেন যে হু আর ইউ, এবং আপনি কি করেন, আপনি কিভাবে বড় হয়েছেন, তারপরে আমরা আজকের মেইন ডিসকাশনে শুরু যাব আমরা, মানে ড্রিম। এবং আপনি যেহেতু কবি, লেখালেখি করেন, আমি একটু ছোট্ট ভূমিকা দিই আমি কেন আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড। জি জি ইন জেনারেল, যারা একটু লেখালেখি করে, কবি অথবা আর্টিস্টিক স্কিল আছে, এইটা কিন্তু কাল্টিভেট করা যায় না। এটা কাল্টিভেট করা যায় না মানে কি, কারো যদি ইন্ট্রিনজিক এই নেচারটা না থাকে, জোর করে ট্রেনিং দিয়ে পড়াশোনা করে খুব বেশি আগানো যায় না। এটা গান গাওয়ার মতো, অনেকের গলায় সুর থাকে। এখন যারা কবি, তাদেরকে এনশিয়েন্ট কালে বলতো দে আর ইন্সপায়ার্ড বাই মিউজেস, অ্যান্ড মিউজেস কামস ফ্রম গডস। আপনি জানেন যে তারা ইন্সপিরেশন নিয়ে একটা আইডিয়া তাদের মাথায় আসে, সেটাই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার কাজটা হলো কবিদের। এখন আপনি খুবই টেকনিক্যাল মানুষ, আপনি বিজনেস ওরিয়েন্টেড মানুষ, এই টাইপের মানুষ কবি হওয়াটা আনলাইকি। কিন্তু যেহেতু আপনি একটু কবি, এই জন্য মডার্ন, মানে নন প্রফেশনাল কিন্তু ইনেট কবিনেস, পোয়েটনেস কোয়ালিটি আছে। এই জন্য আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড। আর যারা কবি, তারা ড্রিম এর পার্সোনাল এক্সপিরিয়েন্সটা ভালো শেয়ার করতে পারবে। যারা সায়েন্টিস্ট, তারা একভাবে ব্যাপারটা দেখে, কিন্তু যারা কবি, তারা নিশ্চয়ই তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে ডিফারেন্ট ভাবে দেখে। তো এইভাবে, এই জন্য আপনার সাথে আমি ড্রিম নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড। কিন্তু ড্রিমে যাওয়ার আগে আপনি জাস্ট আমাদের কিছু ইন্ট্রোডাকশন দেন আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। Thank you so much, Farid bhai. And before I start talking, I would say it's a big thanks, and আমি খুবই খুশি যে এটা ইটস এন অপরচুনিটি। সাধারণত কবিদেরকে পাত্তা দেয় না। নাটকের যতগুলি মানে কমিক ক্যারেক্টার আগে হতো, ইদানিং মাফ করছে বিভিন্ন নির্মাতারা, তারা কবিদেরকে এখন আর জ্বালায় না। কিন্তু আমরা যখন কবিতা লেখা শুরু করি, তখন থেকে দেখতাম একটা কমিক ক্যারেক্টার, সাইডে একটা ব্যাগ থাকে, সে এরকম এরকম করে হাঁটে, ঠিক আছে, ইটস এ পয়েন্ট। হ্যাঁ, ছায়া ছায়া একটা ব্যাপার। নো, ইটস নট লাইক দ্যাট। তো থ্যাংক ইউ। মানে আসলে ব্যাপারটা হচ্ছে, আমি কি করি, কবিতার বায়ার তো খুব কম। তো আমি বলি যে অ্যাকচুয়ালি কবিতার মর্ম সবাই বোঝে না। অ্যাকচুয়ালি হয়েছে যেটা, তো কবিতা ইজ নট ফর এভরিওয়ান, বিকজ এত শব্দ, এত কিছু, তো মানুষ সবাই তো সবকিছু জানে না, সবাই সবকিছু পছন্দ করবে না। আর ওই পরিমাণ রেস্টে মানুষ থাকে না। গল্প বা স্টোরি হচ্ছে একটা মেন্টাল হলিডে। আর কবিতার মজাটা অ্যাকচুয়ালি এটা ওয়ার্কশপের মাধ্যমে যদি আমরা করতে পারি, মানুষ বুঝবে যেটা বললো। কারণ আপনি যেটা মেনশন করলেন যে ইট ইজ কাইন্ড অফ গড গিফটেড। হ্যাঁ, কারণ জোর করে ছড়া লেখা যায়, গদ্য আকারে বিভিন্ন জিনিস লেখা যায়, কবিতার আকারে কবিতা লেখা খুব কঠিন ব্যাপার। আর কবিতার সব কবি যারা, তারা একটা উত্তর সবসময় দেয় যে আমার প্রিয় কবিতাটা এখনো লেখা হয়, মানে দে আর নট এভার স্যাটিসফাইড দ্যাট আই হ্যাভ ডান সামথিং। আচ্ছা, সো এরপরে আর ব্যাপার হচ্ছে আমার পরিচয়। হ্যাঁ, সবচেয়ে বড় ইন্টারেস্টিং পরিচয় হচ্ছে আমরা মানুষ, and we have a lot of in common. তারপরে হচ্ছে আমার জন্ম বিক্রমপুরে, গ্রামে। আমার জীবনের প্রথম 11 বছর বিক্রমপুরে, তারপরে 10 বছর ছিল ঢাকা, পুরনো ঢাকায়, সেটা মনোগ্রামে। তারপরে লন্ডন। লন্ডনে আমার জীবনের মেজরিটি সময় কাটানো। তার মধ্যে ভাগ ভাগ আছে, অনেক দেশ ট্রাভেল করি, ইট ইজ ওয়ান অফ মাই মানে শখ। আর যেটা বললেন যে হ্যাঁ, আমার নাম তো আপনি মেনশনই করে দিন। হ্যাঁ, এ আর শিকদার। আর ফেসবুকে আপনি যেটা আজকে টপিক ড্রিম, আর এই সংক্রান্ত কথাবার্তা বা পোয়েট্রি, ইট ইজ বিকজ মানে আমার নামটা দিচ্ছে আবার লুসিড ড্রিম, শব্দ নাম। কয়েকদিন আসলে নামটা হাইড করে রাখছিলাম আমার, এবং বেরোতে পারছি না, কারণ 2 মাসের একটা টাইম লাইন আছে ফেসবুকে, ইউ ক্যানট চেঞ্জ ইট। একবার নাম চেঞ্জ করলে 2 মাস অপেক্ষা করতে হবে, আবার নতুন নাম, পুরাতন নামে বা অন্য কোনো নামে ফেরত যেতে হবে। আচ্ছা, বাই প্রফেশন হচ্ছে আমার মেজরিটি এডুকেশন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিজনেসের উপরে মাস্টার্স টাস্টার্স এগুলি করছি কিছু, বাট এগুলি বিজনেস আন্ডারস্ট্যান্ডিং দরকার, কারণ আমরা যখন সিনিয়র হই, বিজনেস ওয়ার্ল্ডটাকে আমরা ট্রাই করি ইন্টারপ্রেট করতে ইন আইটি। ওকে, এন্ড পোয়েট্রি ইজ মাই রিলিজ পয়েন্ট। প্রথম দিকে গোপনে গোপনে কবিতা লিখতাম, কখনো ভাবি নাই যে এভাবে কোনো জায়গায় কেউ আমাকে মানে বোল্ড ভাবে জিজ্ঞেস করবে যে কবিতা কি বা কেন বা মানে কবি রিলেটেড, ভাবিনি। তা নাও বলা শুরু করছি, কারণ আমার কাছে মনে হয় কবিতা অনেক বছর লিখলাম, আর হয়তো লিখবো না।
বা ইচ্ছা করে লিখি না কবিতা, মানে এখন কবিতা অতটা আসে না টু বি অনেস্ট, কারণ মানে জীবনের যখন জটিলতা আমরা ডিল করি অনেক বেশি, সেখানেও পোয়েট্রি আছে, কিন্তু কতক্ষণ কবিতার মধ্যে ডুবে থাকা যায়। কারণ কবিতা হচ্ছে এরকম বিষয় যে আপনাকে খেয়ে নেবে পুরাই। মার্জু প্যাসেল বলে যে কবিতা যারা খায় তারা পুরোটাই খায়, প্লেট শুদ্ধ খেয়ে ফেলে। কারণ ব্রেন একটা মেজরিটি ডোমিনেশন হচ্ছে আপনার অর্ধেক আমরা চিন্তা করি হচ্ছে ইমোশনাল, হ্যাঁ, আরেকটা হচ্ছে লজিক। সো এটা একটা ব্যালেন্স থাকতে হয়। তো ওয়েল, আমার এডুকেশন ওয়াইজ আমার লজিকের ভালো আছে, গ্রোথ আছে। আর ইমোশন এটা বাই বোন, এই জন্য বললাম গিফট না, গিফট মানে কি, সবাই তো গিফট, কারো ব্রেন তো অর্ধেক না, সবারই ইমোশনাল আছে, কারোটা ডোমিনেশন কারোটা না, কেউ চাষ করে কেউ করে, ঠিক আছে। তবে কেউ কবিতা পড়বে কিনা, কেউ কবিতা লিখবে কিনা, এগুলি অনেক কিছুর উপর নির্ভর করে, তার জীবনে সে কোন রুট দিয়ে গেল, হ্যাঁ, কোনটা তাকে অনুপ্রেরণা করে, এগুলো মিলে মিশে। ধন্যবাদ, উই মে প্রসিড, মানে দ্যাট ইজ অল অ্যাবাউট মি। হ্যাঁ, ছবি টবি আঁকা টাকা এগুলি ব্যাপার অনেকটা আছে, ভিতর থেকে আসে, প্রেশনা। এবং ছোটবেলা থেকে এগুলি ব্যাপারে আমি এনকারেজড হইতাম। আমি ফ্যামিলির ছোট ছেলে, আমার উপরে আরো অনেকে কবিতা লিখে কিন্তু পাবলিশ করে না, জাস্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করে। আমার মনে হয় আপনিও কবিতা যাই লিখেন খুব বেশি পাবলিশ করেন নাই, কিন্তু আপনার অল্প কিছু কবিতা দেখছি, এবং আপনার কথাবার্তা, আপনার এসে, আপনি এসে গুলো যেগুলো লেখেন সেগুলোর মধ্যে একটা কবি কবি ড্রিমি নেচার আছে। তার কাজে আমি বুঝতে পারি যে আপনি হয়তো লেখালেখি করছেন, খুব বেশি পাবলিশ করেন নাই। কিন্তু কারণ একটা ছোট ব্যাপার বলি, যখনই আপনি পাবলিশ করে আপনি বইয়ের উপরে ডিপেন্ডেন্ট হবেন, তখনই আবার ক্রিয়েটিভিটিটা কিছুটা নষ্ট হয়। কারণ আপনি এটা করতেছেন টু পাবলিশ এ বুক, ইউ ফিল প্রেশার, কারণ পাবলিশাররা খোঁচা দিচ্ছে যে আপনার নেক্সট বই কবে আসবে, তারপরে এই যে বইমেলা আসতেছে, কাজে আরেকটা বই লাগবে, ইউ হ্যাভ টু পাবলিশ। মানে এই প্রেশারটা দিলে তখন অথেন্টিক যে আইডিয়াটা সেটা থাকে না, এটা ন্যাচারাল আসবেই না। হ্যাঁ, এই জন্য যারা রেগুলার পাবলিশ করে, এটা তো কোনো মানে আপনার ফিজিক্যাল কর্ম না। হ্যাঁ, মিলায় 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 কবিতা লেখা, আসলে কবিতা অনেক উপরের স্কেলের ব্যাপার, অনেক মানে অ্যাকচুয়ালি। তো আমিও করি নাই প্রকাশ, আজ পর্যন্ত করি নাই। অনেক কবিতা আছে, প্রায় বললাম না 700-র উপরে কবিতা। আমার একটা ওয়েবসাইট আছে, মেঘদূতের কবিতা wordpress.org, মানে ওয়ার্ডপ্রেস একটা সাইজ, মেঘদূতের কবিতা লিখে সার্চ দিলে কবিতাগুলো এক পেজেই পাওয়া যাবে। প্রায় 700 কবিতা, মানে কবিতার নিয়ম আছে, 50 টাকার উপরে কবিতা দিয়ে কবিতার বই বের করতে হয় না। তো সেই সূত্র ধরলে আমি যদি বই প্রকাশ করি তাহলে প্রায় 14টা বই প্রকাশ হয়। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, কবিতাটা আমি লিখি আমার মনের, মানে আমার লিখে ভালো লাগে যে লিখলাম, তারপরে সেটা শেয়ার করতে ভালো লাগে। এখন ক্রিটিসিজম যদি আসা শুরু করে, রবীন্দ্রনাথ যদি এই যুগে জন্মাইতো ফেসবুক জমানায়, সে রবীন্দ্রনাথ হতে পারতো না, কারণ ইটস এ হিউজ ক্রিটিসিজম টুগেদার। কমেন্টস অফ করে রেখে কবিতা প্রকাশ করে চলে যাবে সেই সুযোগ তার ছিল না, ঠিক আছে। ওইটা একটা গোল্ডেন মোমেন্ট ছিল, তারা হয়েছে। হ্যাঁ, তখন একজন কবিকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ যাইতো, আর এখন যদি শুনে তাহলে কবিতা থেকে দূর দূরান্তে চলে যায়, যে ভাবের জগতে থাকে সে কামাই করে না, কারণ দিস মানি ডোমিনেটেড একটা সোসাইটি। না, আগে ব্যাপারটা কি ছিল, কবিদেরকে মানুষ রেসপেক্ট করতো, তার সিম্পল কারণ ছিল মানুষজন ইন জেনারেল বিলিভ করতো যে কবিতা কামস ফ্রম গড, কারণ এটা একটা ডিভাইন ইন্সপিরেশনের মতো। এখন কন্টেম্পোরারি মানুষদের এই ডিভাইন ইন্সপিরেশন মানে ক্রেজিনেস, স্কিজোফ্রেনিয়া, মানে মানুষজন এটা মানে বিশ্বাস করে না যে দেয়ার ইজ সামথিং কল ডিভাইন ইন্সপিরেশন। এখন যেহেতু এই পুরো সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে, সবাই বিলিভ করে ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, নিউরোসায়েন্স। এখন ওই কবিদের এই জন্য অ্যাপ্রিসিয়েশনটা মানে নর্মাল মানুষ করে না, কিন্তু আগে করতো। কারণ আগে মনে করতো ওনার কাছে গেলে আমি জ্ঞানী হব, ওনার কথা শুনলে আমার মনে শান্তি আসবে, আমি হয়তো দুনিয়াটা ভালো বুঝবো, তারপরে উনি হয়তো আমাকে ভালো কিছু অ্যাডভাইস দিবে কবিতার মতো করে। প্লাস হলো একটা ভালো মানুষের সাথে দেখা হলে সাক্ষাৎ করতে যাইতো, সাক্ষাৎ মানে দর্শনা আছে না, গুরু দর্শনা, সেরকম। কিন্তু এখন গুরু দর্শনা করতে যেয়ে তারা হয়তো সেলিব্রিটিদের কাছে যায়, যারা কনভেনশনাল সেলিব্রিটি, মানে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স হয়ে গেছে সেটা সেলিব্রিটি। কিন্তু সেটা দুইটা, আমি সায়েন্সকে ক্রিটিসিজম করবো না, তাদের পারপাস দুই রকম। সায়েন্স একভাবে জিনিসটা দুনিয়াটাকে অ্যাপ্রোচ করতেছে, আর যারা আর্টিস্ট তারা দুনিয়াটাকে আরেকভাবে অ্যাপ্রোচ করতেছে। কিন্তু জাস্ট কম্পারিজনের জন্য বলতেছি, আগের তুলনায় এখন কবিদের দাম কমে গেছে, কারণ মানুষজনের বিলিফ সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। there is no such thing as divine inspiration। এই জন্য মানুষজন কবিদের কথা মনে করে, ও মানুষ বডি বিল্ডার করে না, মাসেল করো,
তো কাজেই কবি হলো কথাবার্তা একটু পটু, দ্যাটস ইট, এন্ড অফ স্টোরি। দ্যাটস ইট। কিন্তু আসলে এটা কোনো মনিটরি ভ্যালু নাই, কবিতার বই লেখে কেউ বড়লোক হতে পারে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। না, আপনার ওই ওয়েবসাইটটা আমার সাথে শেয়ার করেন, আমি হয়তো কিছু Sure. কবিতা আমি হয়তো কিছু কমেন্ট করতে চাই, আমি পড়ে পড়ে, যদি বাংলায় থাকে বাংলা, ইংলিশে থাকলে ইংলিশ, আমার সাথে শেয়ার করেন। হ্যাঁ, আমার কিছু মানে মেজরিটি কবিতা আমার বাংলায় লেখা, তারপরে ইংলিশে আছে প্রায় 20-25টা, উর্দুতে আছে বেশ কয়েকটা। উর্দু পোয়েট্রি গুলো কিভাবে আসলো আমি ঠিক জানি না, আই ডো নট নো উর্দু ল্যাঙ্গুয়েজ। উর্দু না, মানে হিন্দির একটা রিচ ভার্সন, ঠিক আছে। তো প্রথমেই আপনার কানেকশন গুলো আমি একটু লাগাই দিই, কারণ এরকম না যে আমি কবি দেখে বলছি, আমি আবার দাবিও করতে পারি না আমি কবি, যেহেতু কবিতা লিখি তাই কবি, এই সূত্রে বলা। আর পয়েট হচ্ছে গিয়ে প্রফেসি, মানে পয়েটের ভিতরে থাকে প্রফেসি শব্দটা খুব হ্যাভি, হ্যাঁ, মেসেঞ্জার টাইপের। কারণ যেই কথাটা কেউ বলেনি সেই কথাটা তুমি বলছো, ঠিক আছে। যে কথাটা কেউ, কবিরা সাধারণত এক কথা দুইবার বলে না, কারণ কথার সাগরে, ঠিক আছে। এবং সে কথা সুন্দর বলে। এখন সুন্দর কথা কেন বলে? কবিতার মন সুন্দর, তার ইন্টারপ্রিটেশন সুন্দর। একই ফুলের দিকে তাকায় তোমার কাছে মনে হবে বা কি সূর্যাস্ত দেখা একজন যে নাকি খাদক, সে মনে হবে এটা ডিম্পুসের মতো, যে নাকি শিল্পী, সে বললো আহা কি সুন্দর, ঠিক আছে। অ্যাবসলিউট অ্যাবসলিউট। তো এক একজনের চোখ এক এক রকম। কালকে আমি একটা ফেসবুকে ছবি পোস্ট করছিলাম, লন্ডনে খুব সুন্দর চাঁদ উঠছে, এতই পরিষ্কার আকাশ, এতই পরিষ্কার আকাশ, বাসায় থাকা আমার পক্ষে সম্ভব না। এখন আমার বউ এগুলোর ফ্যাসিনেশন তার নাই। রাত 11টা বাজে আমি মাঠের মধ্যে গিয়ে দাঁড়ায় এই চাঁদের জ্যোৎস্না দেখবো, এটা অ্যালাউ করবেন? তো কোনো একটা মানে করে আমি বাইরে হয়ে গেছি। যাওয়ার পরে দেখলাম যে একটা ওপেন গ্রাউন্ডে 3টা ছেলে এরকম হা করে থাকিস, এবং ওরা উল্টা আমাকে, লন্ডনের মতো জায়গায় আমাকে ডাইকা বলতেছে, দেখছো মানে ইটস এ ওয়ান অফ এ মানে কাইন্ড, এটা একটা মিরাকলের মতো, কারণ আশেপাশে কোনো কিছু নেই, আর সূর্যের যে লুমেন, এটা চারদিকে একটা সার্কেলের মতো হয়েছে। ছবিটা আমি ফেসবুকে দিচ্ছি। আর এটার পরে আমরা যখন এই ভিডিওটা আপলোড হবে, আমি নিচে আমি এই ছবি টবি দু একটা দিয়ে দেবো, সো দ্যাট পিপল নোস হোয়াট উই আর টকিং অ্যাবাউট। তো ওরা ওটা দেখে মানে ওয়ান্ডার, উপরের দিকে তাকাইলে মনে হচ্ছে যে সূর্যটা সেন্টারে, চারুকিনার বিশাল আলোর বলয়, পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসতেছে। নট নেসেসারি যে এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কবিতা লিখবো, এটা আমার কোনো না কোনো কবিতা গিয়া এই সিচুয়েশনটা আমার ভিতরে ওয়ারিং হয়ে আমাকে সময় প্রেশার দেওয়ার কথা, দিলে পরে আমি 2-4 লাইন লিখতে পারি। আরবার কি হয়, 2-4 লাইন লিখেই যে আমাকে 11 লাইন কবিতা লিখতে হবে না, ওইটা আমাকে কখনো না কখনো জোড়াতালি দিয়ে আবার আমাকে পূর্ণ করে দিবে। আমার অপূর্ণ কবিতার সংখ্যা আমার পূর্ণ কবিতার থেকে বেশি, আর আমার না লেখা কবিতার সংখ্যা লেখা কবিতার চেয়ে বেশি। কারণ অনেক সময় হয় কবিতার লাইন টটো টটো করে চলে আসতেছে, আমি জাস্ট এনজয় করবো, আমার লেখার দরকার নেই, সব আমি মানুষকে দিয়ে, আমি তো মানে ওই যে বললেন না যে আমি বই প্রকাশ করি না, তখন প্রেশার থাকবে, মনে হবে কাগজ কলম পেয়ে লিখতে হবে, নট নেসেসারি। আর কবিতার লিঙ্কটা আমি কমেন্টে দিব, কারণ ইদানিং একটু কনফিডেন্স আসছে যে লেখাগুলি ভালো হয়েছে। কারণ হয়তো আমি গত কয়েক বছর আমি শব্দের ওজন বুঝতে পেরেছিলাম, যে একই লাইনে বিভিন্ন শব্দ কিভাবে, মানে অনেকগুলো কবিতা লিখলে পরে এটা আসে। হ্যাঁ, একটা লাইনের সাথে একটা লাইনের মিল, হয়তো 1 নম্বর লাইনের সাথে 6 নম্বরের মিল, বাট একটা মেলোডি জাস্ট সার্কেল হচ্ছে, এটা অর্কেস্ট্রেশন। অনেক বড় কবিতার মধ্যে ওই ধারাটা ধরে রাখা যায়, 100-150 লাইন হয়ে যায়, তারপরে দেখা যায় কবিতার মাধুর্য কমে। তো আই এনজয়েড দ্যাট। এই কারণে আমি হয়তো লিঙ্কটা দিব নিজে, যে 2-1টা পড়ুক মানুষ, দেখুক যে অ্যাকচুয়ালি কি লেখলো। কারণ ডিনামাইট, আমাদের একটা ছোট গ্রুপ আছে, নতুন একটা গ্রুপ বানাইছি, আপনি হয়তো জানেন, জাস্ট ভিউয়ারদের জন্য বলতেছি। এটার মধ্যে কমন সেন্স, সায়েন্স, ফিলোসফি এন্ড রিলিজিয়ন, এই 4টাকে আমরা একসাথে করতে যাচ্ছি। এই জন্য আমরা ডিফারেন্ট ডিসিপ্লিনের মানুষজনকে তাদের আইডিয়া শেয়ার করার জন্য বলতেছি। যেহেতু কবিতা ইজ এ ইম্পর্টেন্ট ওয়ে টু ব্রিজ কমন সেন্স, ফিলোসফি, রিলিজিয়ন এন্ড ইভেন সায়েন্সও কিছু জিনিস কবিতাতে কনভার্ট করা যায়। কারণ অনেক দেখেন বড় বড় সায়েন্টিস্টরা বলে যে তাদের ইকুয়েশন গুলো হলো পোয়েট্রি, কিন্তু রিটেন ইন ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, তাই না? হ্যাঁ, তারপরে ইকুয়েশনের ভিতরে যত বিউটি আসে, দ্যাট বিকামস মোর অ্যাকসেপ্টেবল। মনে করেন একই সিচুয়েশন 5টা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা যায়, কিন্তু যে ইকুয়েশনটা বিউটিফুল সেটা কমিউনিটি অ্যাকসেপ্ট করে এবং সেটাই হয়ে যায় মেইন স্ট্রিম। তাহলে বেসিক্যালি ইকুয়েশনের মধ্যে আবার বিউটি আবার কি জিনিস? অ্যাস্থেটিক। এটা তো বেসিক্যালি সেই আবার আর্ট হয়ে গেল। এখন এই জন্য আপনার যদি কোনো আইডিয়া মাথায় আসে যেটা দিয়ে আপনি এই ইন্টার ডিসিপ্লিনারি জিনিসগুলোকে একসাথে করতে চান, কানেক্টেড করা, ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু পোস্ট ইন আওয়ার গ্রুপ। সেটাই। থ্যাংক ইউ সো মাচ। আমি সেটা আমার আপনার এই গ্রুপটাতে আমাকে আপনি ইনভাইট করছেন। মানে ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে বলছিলাম, আমি প্রথমে হাসলাম যে ইট ইজ সাচ এ বিগ প্রজেক্ট। একটা হয়তো ফেসবুক মানে পেজ, বাট বিজ্ঞানকে, ধর্মকে,
হ্যাঁ, কমন সেন্স কি, তারপরে রিলিজিয়ন বা সরি কি বিজ্ঞান, ধর্ম, আর কি কমন সেন্স এন্ড ফিলোসফি অল। কমন সেন্স এন্ড ফিলোসফি, চারটা বড় বড় সাবজেক্ট। আপনি একটা ক্ষমা করছেন যে পলিটিক্সও ঢুকান, তাহলে বিদিকে ছিঁড়ে অবস্থা হয়ে যেত। কারণ এগুলো এতই বড় সাবজেক্ট এবং সবাই মনে করে বিজ্ঞানের সাথে ধর্মের খুব ক্লাস, ঠিক আছে। আর কমন সেন্স এরকম একটা বিষয় যেটা একজন থেকে আরেকজনের ভেরি করে। সবাই মনে করে কমন মানে সবার মধ্যে কমন, ইট ইজ ভেরি রেয়ার। সবার মধ্যে সমান সেন্স না তো, প্রত্যেকটা মানুষের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তাদের কমন সেন্স অনেক ভাবে ভেরি করে। হ্যাঁ, কমন সেন্স মানে এটা এরকমই তো হওয়ার কথা যে বাসটা আসতেছে তুমি লাভ দিবা, বাট কেউ কেউ দিয়া ফেলায়, ওর অ্যাসেসমেন্ট ভালো না, ঠিক আছে। সো থিং ইজ, প্রথমত কবিতা অবশ্যই ম্যাথমেটিক্যাল, কারণ এটার মধ্যে একটা মিল বন্ধ আছে, একটা শব্দের ওজন, সেটা আবার কোনো ক্যালকুলেটর দেন, এটা মেন্টাল একটা প্যারামিটার। তা সেগুলোকে সাজায় লিখা, মিনিং রাখা, প্রত্যেকটা কবিতার ভিতরে একটা মেসেজ দেওয়া, একটা গল্প অনেকগুলি লেখার পরে এটা একটা মেন্টাল হলিডে। বাট হোয়াট ইজ ইউর ফিলিং, আপনার ব্রেনের ভিতরে কোন জিনিসটা চাষ করা হবে, ইটস ভেরি ফাইন আর্ট। আর্টের জগতে কবিতা হচ্ছে ফাইনেস্ট ওয়ান, এবং গড হচ্ছে সবচেয়ে বড় আর্টিস্ট। সেই পর্যন্ত যতগুলো আমি প্রায়ই বলার চেষ্টা করি, যতগুলো বই গড বিভিন্ন পর্যায়ে মানুষের কাছে পাঠাইছে সবই পোয়েট্রিক, সবই পোয়েট্রিক। বিশেষ করে তোরা তো সম্পূর্ণ পোয়েট, হ্যাঁ, সম্পূর্ণ কবিতা। সে তোরা কিন্তু মিউজিক দিয়ে দিয়ে তারপরে আমাদের নবী এটা মানুষকে শোনাতো, সোফারাইন, হ্যাঁ, পুরোটাই গডের লেখা। সে যেমন আমরা বলি কোরআনে 4 আলির টান 3 আলির টান, গীতা বলেন যাই বলেন সবই তো পোয়েট্রি, ঠিক আছে। তো এগুলোর এই জন্য বলা হয় যে গডের কিছু ছিটা ফোটা যদি মানুষকে দেয় তখন সে কবি। এখন কবি মানে কি জানেন, কবি হচ্ছে তাকে খুব পিওর থাকতে হবে। এটা একটা ধর্মের মতো, এটা একটা ধর্মের মতন, এটা একটা ধর্ম। বাউল যেমন একটা ধর্ম, কবি একটা ধর্ম, তাকে পিওর থাকতে হবে, কারণ তার সাথে নেচার কমিউনিকেট করে। আমি একটা জাত কবির কথা বলতেছি, গোতায় গাতায় কবিতা লেখার কথা বলতেছি, তার ধর্ম থাকতে হয়। এখন আমার ইচ্ছা ছিল কবি হওয়ার, এখন আমি হয়ে উঠতে পারিনি, কারণ কবি হচ্ছে একটা মানুষ, যে তার কাছে মানুষ আসবে, তার ভিতরে মানে প্রফেসি থাকবে। ধীরে ধীরে আমি ধীরে ধীরে কবি হতে চাই। নির্মলেন্দু গুণ খুশি হয়ে গেল যখন তার দাড়িটা পাকলো, কারণ কবির দাড়িটা পাকতে হবে, ঠিক আছে। এক একজনের এক এক ব্যাপার থাকে। হ্যাঁ, যেমন আমি 16 বছর 17 বছর ধরে আমি লন্ডনে, আমি মাটির খোঁড়াতে ভাত খাই। প্রথমে সবাই প্রশ্ন করতো যে কেন খাও, আমি আনসার দিতাম। বাট দ্যাটস দ্য কাইন্ড অফ বাউলের একটা, মানে আমি গিয়ে, মানে বাউলরা মাটির থালায় ভাত খায়, এটা একটা মানে মাটির সাথে কানেকশন। আমি কিন্তু প্লেটে, মানে এটা কিছু আর্টিস্টিক ব্যাপার, আই এনজয় ইট থ্রো, এন্ড পিপল নোজ দ্যাট দিস গাই মানে এত কিছু থাকতে সে মাটির মানে বাসনে ভাত খায়। আমার দেখা দেখি আমার মামাতো ভাই খালাতো ভাই অনেকেই খাওয়া শুরু করছে, তারাও 2-4 লাইন কবিতা লিখে, ঠিক আছে। তো যেমন আমাদের নোবেল প্রাইজ যে দিচ্ছে, মানে নোবেল, আলফ্রেড নোবেল, সেও কিন্তু কবিতা লিখতো, সে কবিতা সবাইকে দিত না। একদিকটা সে বিজ্ঞানী ছিল, আরেকদিকটা কবিতা লিখে ইংল্যান্ডের রানীকে পাঠাইত। হি ওয়াজ এ পোয়েট এজ ওয়েল, ঠিক আছে। তো এটা নিয়ে পোয়েট নিয়ে অনেক কথাবার্তা বলে অনেক দূর যাওয়া যায়, আমি লিঙ্ক দিয়ে দিব, মানুষ কিছুটা পড়লে জাজ করতে পারবে যে অ্যাকচুয়ালি আমি জোকস করে বলি যে রবীন্দ্রনাথ এই যুগে থাকলে আমার সাথে পারতেন, কারণ আমি তার সাথে আমার ইঞ্জিনিয়ার, ও একটু কম, ঠিক আছে। আমি জোকস করে বলি যে ছোট ভাইয়ের কবিতা পড়তেছো, মানে রবীন্দ্রনাথ ছোট ভাই, কারণ আমার আগে লন্ডন আসছিল, ঘুরে টুরে গেছে। ব্যাপারটা হলো কি, প্রত্যেক মানে 100-150 বছর পরে ল্যাঙ্গুয়েজ আর সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এজন্য যে কবি যে সময় লেখে, ওই সময়ের মানুষগুলা পড়ে এটা ভালো বুঝে। একই মিনিং গুলা যদি পরে মডার্ন ল্যাঙ্গুয়েজে মডার্ন কন্টেম্পোরারি একজন মানুষ লিখে বেসড অন সেম আইডিয়া, দ্যাট গোজ বেটার উইথ আস, মানে আমরা ওটা ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারি। এজন্য অধিকাংশ কবি একই কথা লেখে, কিন্তু জাস্ট বিকজ একজন আগে লিখছে দেখে শুধু তার কথাই পড়তে হবে এমন কোনো কথা নাই। তার আইডিয়াটা ঠিক রেখে এখনকার ল্যাঙ্গুয়েজে, মানে কন্টেম্পোরারি কনটেক্সটে যদি কেউ লেখে, দ্যাটস ইকুয়ালি ওয়েট এন্ড ইকুয়ালি পাওয়ারফুল। আমার একটা পার্সোনাল আইডিয়া। মানে যেমন অনেক রবীন্দ্রসঙ্গীত আছে, রবীন্দ্র কবিতা আছে, সেই ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে আমার মনে হয় না পরিচিত কোনো মানুষ বাংলা কথা বলতেছে, মনে হয় সামথিং এটা ডিফারেন্ট কিছু একটা। কিন্তু একই আইডিয়াটা আপনি যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে আমাদের বলেন, দেখবেন যে ওটা আমি অ্যাট্রাক্টেড হব ইনস্ট্যান্টলি, কারণ এটা মোর গোজ কমন সেন্স, আমাদের যে কমন সেন্স বলতেছি।
এই জন্য মানে জাস্ট বিকজ কোন একজন গ্রেট কবি আছে তাই বলে আপনি ইনহিবিটেড থাকার কোনো কারণ নাই, বরঞ্চ আপনি নিজের আইডিয়া শেয়ার করেন, যারা বুঝার যারা পড়ার তারা ঠিকই বুঝে নিবে এবং পড়ে নিবে, এবং আপনি পরে 100 বছর পরে তখন হয়তো আপনাকেই আবার ফেমাস কবি হিসেবে, আবার মানুষ যেমন এখন আগের কবিগুলাকে রেসপেক্ট করে, মানে অধিকাংশ ক্ষেত্রে মানুষ জীবিত থাকা অবস্থায় তার মূল্য বুঝে না মানুষ। আমি এটা বলতে চাচ্ছিলাম একটা প্যারাডক্স যে কবিরা বিখ্যাত হয় মরলে, খুব রেয়ার কবি আছে যে জীবিত অবস্থায় বিখ্যাত হয়েছে, মানুষ অপেক্ষা করে যে কবে মরবে। সেটাই সেটাই ঠিক আছে, মৃত মানুষের শত্রু নাই, মানে জ্যান্ত মানুষকে একটু ফেমাস বানালে আবার সে যদি আবার একটু পলিটিক্যাল স্ট্রাকচার নাড়া দেয় সবাই ভয় পায়। এই জন্য মরার পরে সে তো আর কিছু করতে পারবে না, তখন তার ভালো জিনিসটার কথা বলতে সবার আরাম লাগে। দ্যাটস ওকে হাউ ইট ওয়ার্কস, এটা দুনিয়ার নিয়ম। কিছু আমরা দুনিয়ার নিয়ম আমরা বানাইনি, আমরা দুনিয়ার মধ্যে এসে জাস্ট কমপ্লাই করার চেষ্টা করতেছি এবং নিয়মের মধ্যে থেকে যেটা ভালো কিছু করা যায় সেটাই আমরা করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা নেক্সট আমাদের মেইন টপিকসে ফেরত যাই, সেটা হলো জি জি জি। আচ্ছা, লেটস মুভ টু দ্য মেইন টপিক, which is dream and other stuff.